প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রতিদিন শুভেচ্ছা নিন। আজকে অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স, ইন্ডিয়ান গণমাধ্যম দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস ইত্যাদি বিভিন্ন গণমাধ্যমে খবর চর্চা হচ্ছে বা মানুষ দিন গুনছে যে অগাস্ট মাস চলছে। এই অগাস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের চূড়ান্ত টানাপোড়েনের মধ্যে একটা সম্পর্ক যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরাও বিভিন্ন সময়ে একাধিক সময় ভিডিওতে আলাপ করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের উপরে শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছে এবং এটি বিশেষ করে রাশিয়ান জ্বালানি ক্রয়কে কেন্দ্র করে, তেল এবং গ্যাসকে ক্রয়কে কেন্দ্র করে অজুহাতে ডোনাল্ড ট্রাম্প নিজে তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে 50% শুল্ক, পৃথিবীর মধ্যে অপেক্ষাকৃত সবচেয়ে বেশি শুল্ক, অন্যতম বেশি, আরো দু একটি দেশ আছে ব্রাজিল, তো অন্যতম বেশি শুল্ক চাপিয়ে দিয়ে বসে আছে এবং এই শুল্কটা আগামী 27 আগস্ট থেকে কার্যকর হবে। এই শুল্কের আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চরম খারাপ সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের বিশাল একটা রপ্তানি বাজার, প্রায় 80 বিলিয়ন বা 80 বিলিয়ন ডলারের কাছাকাছি, 77 বিলিয়ন ডলার গত বছর তারা রপ্তানি করেছিল মার্কিন বাজারে, 77 বিলিয়ন ডলার। এই 77 বিলিয়ন ডলারের বাজার, মার্কিন বাজারটা হচ্ছে ভারতের টোটাল যে রপ্তানি আয়, এই রপ্তানি আয়ের প্রায় 10% মতো। টোটাল 800 বিলিয়ন ডলার রপ্তানি করে 10% মতো রপ্তানি করে মার্কিন বাজারে। সেই বাজারটা আজকে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আপনি যদি ভারতের রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে বলেন যে রপ্তানির পরিমাণ, বাংলাদেশের যে টোটাল অর্থ বছরের যে বাজেট 8 লক্ষ কোটি টাকা, গত 2 অর্থ বছর যাবত 8 লক্ষ কোটি বা 8 লক্ষ কোটির কাছাকাছি হচ্ছে। ভারতের শুধুমাত্র মার্কিন বাজারের রপ্তানির পরিমাণটাই তেমন। সেই রপ্তানি হুমকির সম্মুখীন, যার কারণে বিশ্লেষকরা, গণমাধ্যম, সংবাদ মাধ্যম নানাভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করছেন যে আসলে এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে, সম্পর্কটার শেষ কোথায়। এই শেষটা হিসেব করতে গিয়ে সবাই হিসেব করে দেখছে যে আগামী মাসে সেপ্টেম্বর মাসের 23 থেকে 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্কে। এই অধিবেশনকে কেন্দ্র করে সারা পৃথিবীর তাবৎ মোড়লরা নিউ ইয়র্কে একত্রিত হন। মার্কিন প্রেসিডেন্টও সেখানে থাকেন, উপস্থিত হন। একই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত হবেন এবং সেই উপস্থিত হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন বৈঠক হয়, সাইডলাইনে বৈঠক হয়, দ্বিপাক্ষিক বৈঠক হয়। নরেন্দ্র মোদীরও বৈঠক হবে, আলাপ হবে এবং এই আলাপের প্রেক্ষিতে এই যে সম্পর্কটা, এই সম্পর্কের টানাপোড়েন, এটার কি বরফ গলবে কিনা এমন চিন্তা ভাবনা করছে। সবাই বলছে যে আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবে ভারত সরকার যদিও বা এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি, কিন্তু সবাই ধারণা করছেন যে নিশ্চিতভাবে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন এবং এই যাওয়ার একটা পূর্বানুমান থেকেই সকল মহলে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। এই আলাপের মধ্যে যেগুলো আসছে যে সেখানে ট্রাম্প ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সহ বিভিন্ন অনেক বিশ্ব নেতাদের সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে নরেন্দ্র মোদীর। তবে নিঃসন্দেহে যত বৈঠকই হোক না কেন, এই বৈঠকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরেই জানুয়ারি মাসের 20 তারিখে তিনি ক্ষমতা গ্রহণ করলেন। ঠিক 1 মাসেরও কম সময়ের মধ্যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন। সেই সময় ট্রাম্পের সঙ্গে তার বেশ আন্তরিকতাপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। ফেব্রুয়ারি টু সেপ্টেম্বর 7 মাসের মধ্যে, ঠিক 7 মাসের মাথায় নিউ ইয়র্কে যেহেতু যাবেন, তিনি ওয়াশিংটনেও যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং
দুই রাষ্ট্রনেতার 7 মাসের মধ্যে হোয়াইট হাউসের বৈঠক হবার একটি আশা দেখছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখন তার সাথে যে নরেন্দ্র মোদীর যে বন্ধুত্ব ছিল, নরেন্দ্র মোদী বেশ 1 দশকের বেশি সময় যাবৎ ভারতের প্রধানমন্ত্রী, সেই বন্ধুত্বটাকে বিশ্ব অনুভব করেছে, দেখেছে। শুধু তাই নয়, এই যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেও প্রথম কয়েকজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের মধ্যে নরেন্দ্র মোদী তার সাথে দেখা করতে গিয়েছিলেন। এটি হয়তো 10 জন হবে না, প্রথম 10 জন না, প্রথম 5 জনের মধ্যে নরেন্দ্র মোদী ছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের 1 মাসেরও কম সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেই ব্যক্তি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আজকে হঠাৎ করে এমন সম্পর্কে জড়ালো কেন? শুধুমাত্র কি রাশিয়ার সাথে জ্বালানি ক্রয়, নাকি আরো অনেক বিষয় আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরটি এখনো 1 মাসের বেশি সময় বাকি আছে। এই বাকি থাকবার মধ্যেই মাত্র 2 দিন পরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের আলাস্কায় বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকের দিকেও অবশ্যই ভারত সরকারের, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজর থাকবে। সেই বৈঠকে কি হচ্ছে না হচ্ছে। আবার এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগে একটা চীন ভিজিট আছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক আছে এই মাসের শেষ নাগাদ চীনে। এবং চীনে এই অঞ্চলে, বিশেষ করে বিশ্বের অন্যতম প্রধান 3 গুরুত্বপূর্ণ নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তাদের মধ্যে দ্বিপাক্ষিক নয়, ত্রিপাক্ষিক বৈঠক হবে। এই বৈঠকগুলো বয়ে নিয়ে যাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া, এই সব কিছু মিলিয়ে ভারত মার্কিন সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে বা যাবে, এটি দেখতে হলে আমাদের আসলে অপেক্ষা করতে হবে। আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, সেটি আরো 1-1.5 মাস। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে তো যাবেনই, ট্রাম্পের সাথে তো বৈঠক হবে, কিন্তু তার আগেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চীনে 3 নেতার বৈঠক। এই 3 নেতার বৈঠকের উপর অনেক কিছু নির্ভর করবে। এর মধ্যে আবার হঠাৎ করে দেখে ফেলবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা ধার্য করেছে ভারতে, সেই শুল্কটা হঠাৎ করে স্থগিত করতে পারে, যে এত সময়ের জন্য, 3 মাসের জন্য বা 2 মাসের জন্য। আপনারা ইতিমধ্যেই জানেন যে চীনের উপর যে শুল্ক ধার্য করা হয়েছিল, সেটাই চীনের উপরে 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। চীন যুক্তরাষ্ট্র 2 পক্ষই 3 মাসের জন্য স্থগিত করেছে। এখন এটি চীনের স্বার্থে, চীনের পণ্য রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সেজন্য, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজনে, সেটিও ব্যাপার আছে, সেটিও বুঝবার ব্যাপার আছে। কারণ চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বাধিক পণ্য আমদানি করে। হঠাৎ করে অতিরিক্ত শুল্ক চাপানোর কারণে চাইনিজ পণ্য যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি বন্ধ হয়ে যায়, বা মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমদানি না করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রেই একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। এটিও কারণ হতে পারে 3 মাস স্থগিত করা। আবার ভারতের শুল্ক স্থগিত হবে কি হবে না এটি বলা কঠিন, তবে হয়েও যেতে পারে। এখন দেখার বিষয়, সবকিছু আমাদের বুঝতে হবে, দেখতে হবে, অপেক্ষা করতে হবে যে মার্কিন ভারত সম্পর্কটা আসলে শেষ পর্যন্ত কোন দিকে যায়। আগামী 1-1.5 মাস অন্ততপক্ষে লাগবে যে মার্কিন ভারত সম্পর্কটা চূড়ান্ত পর্যায়ে যেতে, বা কোন দিকে যাচ্ছে সেটি দেখতে। আমরা সে পর্যন্ত নিশ্চয়ই দেখব। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস। প্রতিবেদনে যাওয়ার আগে একটি ছোট্ট নিবেদন। রাজনীতি ও প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ে বিপর্যস্ত জীবনে মুক্তির সাদানে গল্প বলা, গল্প শোনা। আর সে গল্প যদি ভূতের হয় তাহলে তো কথাই নয়। এই কথাটি মাথায় রেখে ক্যালকাটা ডায়ালগস শুরু করেছে একটি ভৌতিক গল্পের চ্যানেল, নাম প্রেত ভূমি। নতুন ধরনের ফাটাফাটি ভয়ের গল্পের চ্যানেল প্রেত ভূমি। ইউটিউবে ইংরেজি অক্ষরে একটানা প্রেত ভূমি লিখলেই পৌঁছে যাবেন চ্যানেলে। গল্পগুলো লেখায়
মনোজ দাস, পাঠে সুচিস্মিতা। একবার শুনেই দেখুন, আশা করি ভালো লাগবে। আর একটা কথা, গল্প আপনারাও লিখে পাঠাতে পারেন, এমনকি গল্প পাঠ করেও পাঠাতে পারেন, তার অডিও রেকর্ডিং আমরা প্রচার করব। পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে, আমি একবার বলে দিচ্ছি, +91 এরপর 9308388815। আর একবার বলছি, +91 9338388815। যেভাবে ক্যালকাটা ডায়ালগসের পাশে দাঁড়িয়েছেন আপনারা এতদিন, সেভাবে দাঁড়ান প্রেত ভূমির পাশে, এই অনুরোধ। এবার আসি আজকের প্রতিবেদনে, যার শিরোনাম দেশেই ফিরতে পারবেন না তো কি করে প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে মোহাম্মদ ইউনূস তার ঘনিষ্ঠতম সভাসদ খলিলুর রহমান সহ এক ঝাঁক মন্ত্রী শান্ত্রী নিয়ে লন্ডন গিয়েছিলেন মাস দুয়েক আগে। উদ্দেশ্য ছিল বিএনপির যুবরাজ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ। এই সাক্ষাতের প্রেসক্রিপশন দিয়েছিল আমেরিকা। কেন আমেরিকা দিয়েছিল সেই প্রেসক্রিপশন, সেটা আপনাদের অজানা নয়। পার্বত্য চট্টগ্রামে হিউম্যান করিডোরের নামে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি, ওই সেন্ট মার্টিনস আইল্যান্ড এবং বাংলাদেশকে উপনিবেশে পরিণত করা ছিল এই প্রেসক্রিপশনের মূল লক্ষ্য, যাতে বিএনপি বিরোধিতা না করতে পারে, তার জন্য ইউনূস গিয়েছিলেন। প্রেসক্রিপশনে ওষুধ হিসেবে উল্লেখ ছিল ইউনূস হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। কিন্তু দেখা গেল কাজ হলো না সে ওষুধে। কেন কাজ হলো না তার উত্তর মিলতে পারে ওই বাংলাদেশের জামায়াতে ইসলামীর কাছে। আরো এক জায়গায় মিলবে তার উত্তর, সে নামটা পরে বলছি। যাই হোক, যেটা দেখা গেল, লন্ডনের উদ্দেশ্যে বিমান ধরলেন যখন ইউনূস, তখন হাইকোর্ট বাংলাদেশ হাইকোর্ট তারেক রহমানকে মুক্তি দিয়েছে সব মামলা থেকে। আর যখন ইউনূসের বিমান গিয়ে লন্ডনে পৌঁছলো, ততক্ষণে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সেই ইউনূসেরই সরকার। অর্থাৎ এই আপিলের উদ্দেশ্যটা কি, তারেককে ফিরতে দেয়া হবে না দেশে। এরপরে গত মাসে আমেরিকা প্রেসক্রিপশন দিতে নতুন ডাক্তার পাঠালো ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ d'affaires স্টেসি জ্যাকবসন। তিনি গত জুলাই মাসে লন্ডনে গিয়ে দেখা করলেন তারেক রহমানের সঙ্গে। উদ্দেশ্য একই, মার্কিন স্বার্থ দেখাটা, সেটা একেবারে এনশিওর করবার জন্যে তারেক হবেন প্রধানমন্ত্রী, ইউনূস হবেন রাষ্ট্রপতি। এবং তারেক রহমান শোনা যাচ্ছে ট্রেসি জ্যাকবসনকেও বলে দিয়েছেন, হ্যাঁ সেটাই হবে, আমি আমেরিকার স্বার্থ দেখব। তা প্রধানমন্ত্রী হতে গেলে তো দেশে ফিরতে হবে। তারেক ফিরছেন না কেন? ফিরছেন না বলতে পারা যায় ফিরতে পারছেন না, এইটা বলাই ভালো। কিন্তু কেন তিনি দেশে ফিরতে পারছেন না? কারণ একাধিক গুরুত্বপূর্ণ মামলা আছে তার বিরুদ্ধে। যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলা, ওই মামলায় তাকে তিনি ছাড় পেয়েছিলেন, কিন্তু আপিল হয়ে গেছে। এছাড়া অর্থ পাচার, 10 ট্রাক অস্ত্র মামলা ইত্যাদি। তারেক রহমান আদালতে হাজির হননি, ফলে তার অনুপস্থিতিতে বিভিন্ন সাজা ঘোষণা হয়েছে। কিছু মামলা এখনো বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোর বেশিরভাগেই তিনি পলাতক হিসেবে উল্লেখিত আছেন। আইন অনুযায়ী দেশে ফিরে তিনি আত্মসমর্পণ করলে সরাসরি গ্রেপ্তার হয়ে যেতে পারেন, কারণ এই সমস্ত মামলাগুলো জামিন অযোগ্য ধারায় করা হয়েছে। এই আইনি জটিলতা তার দেশে ফেরার পথে প্রধান বাধা। বিএনপির আইনজীবীরা দাবি করেন এই মামলাগুলোর নাকি অনেকগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেয়া হলেও পলাতক থাকায় সেসব শাস্তি কার্যকর হবে না। কিন্তু বাংলাদেশে আইন আদালতের যা হাল, সেখানে মৃত্যুদণ্ডের আসামি আজহারুল ইসলাম ছাড়া পেতে পারেন। মার্কিন দূতাবাস তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এই নির্দেশ দিতে
প্রধান বিচারপতি তাকে ছেড়ে দিলেন। আর তারেক রহমান, তার কেন মুক্তি হয় না? বিশেষত ইউনূস মিয়া প্রধান উপদেষ্টা যখন নিজে তারেকের মুক্তির ব্যাপারে রাজি, তখন কেন তার মুক্তি নেই? আর হাইকোর্ট থেকে মুক্ত করার পরেও কেন সেই রায়ের বিরুদ্ধে উচ্চতর কোর্টে আপিল হলো? কে করলো সেই আপিল? স্বয়ং সরকার। সরকার তো শুধু চেয়ার নয়, সরকার শুধু চেয়ার নয়, যে বসে চেয়ারে সেই হচ্ছে সরকার। চেয়ারে বসে থাকা ব্যক্তি হুকুম দিয়েছে বলেই না রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে। কে বসে আছে চেয়ারে? আরে ইউনূস তো তখন লন্ডনে। তাহলে এই হুকুমটা কার আবার? ইউনূসের কুর্সি যারা ধরে রেখেছে, ইউনূসের কুর্সির পিছনে যাদের মুখ এবং ভূমিকা সবচেয়ে স্পষ্ট, তারাই, অর্থাৎ জামায়াতে ইসলামী নিয়েছে এই সিদ্ধান্ত। তারেক প্রধানমন্ত্রী হবে, আর যারা জুলাই অভ্যুত্থানে মুখ্য ভূমিকা নিয়েছিল তারা বসে বসে আঙুল চুষবে। কারণ জুলাই অভ্যুত্থান তো আসলে ওটা ছিল জামায়াতে ইসলামীর মুখ্য ভূমিকায় ছিল জামায়াত। তাছাড়া তারেকের দল বিএনপিও তো মুক্তিযুদ্ধের প্রোডাক্ট, আর মুক্তিযুদ্ধ হলো জামাতের চোখে বিষ। সুতরাং তারেক ফিরতে পারছেন না। কিন্তু জামাত তো একা নয়, আর একজনের ভূমিকার কথাও খুব উঠেছে, তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হ্যাঁ, ওয়াকারুজ্জামান। তারেক রহমানের দেশে না ফেরার ঘটনায় সেনাপ্রধান বা সামরিক বাহিনীর সরাসরি কোনো ভূমিকা আছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা আদালত অথবা রাষ্ট্রীয় স্বীকৃত অভিযোগ পাওয়া যায় না, পাওয়ার কথাও নয়। সব ব্যাপারে প্রমাণ পাওয়া যায় না কি? যায় না। তবু সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে অনেক তথ্য কিন্তু ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। সেসব যে পুরোপুরি গুজব এমন ভাবার কোনো কারণ নেই। যা রটে তার কিছুটা তো বটেই। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের ঘোর বিরোধী বলে নাম শোনা যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। এর পেছনে অন্যান্য কিছু কারণের সঙ্গে একটা কারণের কথা খুব বড় করে উঠে এসেছে। সেটা হলো গ্রেনেড হামলা ঘটনায় গ্রেপ্তার হন তারেক রহমান, আর হাজতে তাকে খুব ভালোভাবে পালিশ করা হয়। সেটা এমন উচ্চ স্তরের পালিশ ছিল যে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে যায়। এ খবর যারা অনেকেই জানেন এ খবর। তিনি দাঁড়াতে পারছিলেন না। এক্স-রে করে দেখা যায় মেরুদণ্ডের দুটো রিব ভেঙেছে। তখন চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক। যখন যাচ্ছিলেন তখন তিনি দাঁড়াতে পারছিলেন না। তাকে হুইল চেয়ারে করে কোনো রকমে তাকে বিমানে তোলা হয়। সেই থেকে আছেন লন্ডনে। যিনি দায়িত্ব নিয়ে তারেক রহমানের শরীরের এই অবস্থা করেছিলেন, প্রচার আছে তিনি আর কেউ নন, স্বয়ং আজকের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি তখন সাধারণ অফিসার ছিলেন। ওয়াকার সাহেবের ভয় তারেক প্রধানমন্ত্রী হলে তার বদলা নেবেই সেই পুরনো ঘটনার। এই ঝুঁকি ওয়াকারুজ্জামান কিভাবে নেবেন? তাই যত রকমের চাপ সৃষ্টি করা যায় এ ব্যাপারে সেটা তিনি করছেন। তারেককে দেশে পা রাখতে দেব না। আর পা না রাখতে পারলে দেশের প্রধানমন্ত্রী কি করে হবেন তারেক রহমান? শোনা যাচ্ছে ট্রেসি জ্যাকবসন, মার্কিন চার্চ অ্যাফেয়ার্স, তিনি দেখা করেছেন, তিনি মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন জামায়াতে ইসলামীকে মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন। তারা নাকি আর আপত্তি করবে না। সেই খবর নিয়ে জুলাই মাসে লন্ডনে গিয়েছিলেন ট্রেসি জ্যাকবসন, তারেকের সঙ্গে দেখা করেছেন। নিজের স্বার্থ রক্ষার তাগিদে তার ওপর যে আমেরিকার চাপ ক্রমশ বাড়বে সেটা খুব ভালোভাবেই জানেন ওয়াকারুজ্জামান। আর সেজন্য অ্যান্টিডোট যাকে বলে বা প্রতিষেধক, সেই প্রতিষেধকের ব্যবস্থা তৈরি করার চেষ্টায় আছেন ওয়াকারুজ্জামান কয়েক মাস আগে থেকেই। কারণ তিনি তো জানেন যে গত বছর জুলাই আন্দোলন কাদের প্রেসক্রিপশনে হয়েছিল?
ওই আমেরিকার প্রেসক্রিপশনে। সেই জন্যে তিনি আমেরিকার চাপ সেটাকে নিজের উপর থেকে সরাবার জন্য তিনি কয়েক মাস আগে রাশিয়া সফর করে এসেছেন, আপনাদের হয়তো মনে আছে। এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল আমেরিকার চাপ কমাতে রাশিয়াকে পাশে রাখা। সেই সফরের পর রাশিয়ার যুদ্ধ জাহাজ একটা নয়, সম্ভবত যতদূর মনে পড়ছে তিনটে, তারা এসেছিল চট্টগ্রাম বন্দরে। রাশিয়ায় গিয়েছিলেন ওয়াকারুজ্জামান, কিন্তু এতদিন চীনে যাননি। কারণ চীনকে তিনি তখন পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। তিনি ভাবতেন চীনের সাথে আমেরিকার গোপন যোগাযোগ আছে। এখন ঠিক একেবারে অতি সম্প্রতি রাশিয়া, ভারত, চীন মিলে স্পষ্ট আমেরিকা বিরোধী অবস্থান নেওয়ার পর ওয়াকারুজ্জামান চীনে যাচ্ছেন। আগামী 22 আগস্ট থেকে 25 আগস্ট তিনি চীনে থাকবেন, চীনের সফর হবে। এর 5 দিন পরেই একটা দেখুন, মনে রাখবেন এই সব জিনিসগুলো, ডটগুলো মিলিয়ে দেখুন। এর 5 দিন পরেই পুতিন, মোদি, শি জিনপিং এর বৈঠক। ওই এসসিও, সাংহাই কোঅপারেশন কনফারেন্স, তার ওই অর্গানাইজেশন, তাদের মিটিং। সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে কিন্তু সিদ্ধান্ত অবধারিত। এই 3 দেশ কখনোই আমেরিকাকে বাংলাদেশে ঘাঁটি গড়তে দেবে না। আর এই না গড়তে দেওয়ার পেছনে বড় ভূমিকা দেয়া হবে ওয়াকারুজ্জামানের। ওয়াকারুজ্জামান বারবার বলেছেন তিনি সামরিক শাসন, তিনি কখনো আর্মি কু করতে চান না, তিনি শাসনভার নিতে চান না। তার অনেকগুলো ব্যাপার রয়েছে। রাষ্ট্রসংঘ থেকে তার বিরাট সংখ্যক সৈন্যকে ফিরে আসবে এবং সেটা ফিরে এলে তার অবস্থাটা ভালো থাকবে না, তার অবস্থা খারাপ হবে। সুতরাং তিনি যে সিদ্ধান্ত আপাতত আছে সেটা হচ্ছে ইউনূসকে বিদায় দিয়ে বিকল্প সরকার প্রতিষ্ঠা করা। বেশ কয়েকটা বিকল্প ঘুরে বেড়াচ্ছে, যথা নতুন উপদেষ্টা পরিষদ গঠন, অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট, অথবা জাতীয় সরকার, অথবা জরুরি অবস্থার সরকার, অথবা সামরিক শাসনের সরকার। কিন্তু এসব ছাড়া আর এক বিকল্প ক্রমশ জোরদার হচ্ছে। সেটা হলো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাসিত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে তার হাতে দেশের ভার তুলে দেয়া। কারণ আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী, কারণ তিনি পদত্যাগপত্র দেননি। আর এই কাজটা সুস্থভাবে করার দায়িত্ব থাকবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর। ভারত রাশিয়ার সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা হয়ে গেছে। ওয়াকারুজ্জামান চীনে যাচ্ছেন শি জিনপিংকে তার মতামত সরাসরি জানাতে। তাহলে বুঝছেন তো কেন বলেছি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান, এবং কেন বলেছি প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনাই। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।